স্বামীজিকে নিয়ে আলোচনার পর্বে আজকে তৃতীয় পর্ব। গত পর্বে আমি বলেছিলাম স্বামীজির স্কুল জীবন এবং কলেজ জীবনের কিছু কথা। আজকে সেই পর্বেরই কিছুটা কন্টিনিউয়েশন, অর্থাৎ নরেন্দ্রনাথের জীবনের কিছু অবিস্মরণীয় বা আকর্ষণীয় ঘটনা। প্রথম ঘটনা তার স্কুল লাইফে, অর্থাৎ নরেন্দ্রনাথ তখন মেট্রোপলিটন স্কুলে পড়ছেন। একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অতি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হেসে উঠল। এতে শিক্ষক খুব অপমানিত বোধ করলেন এবং রেগেও গেলেন। খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই ছেলেটি এত অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে রীতিমতন উপেক্ষা করে উল্টে শিক্ষককেই পরিহাসের পাত্র বানাতে লাগলো। এতে ওই শিক্ষক স্বভাবতই আরও রেগে গেলেন। এই সমস্ত ঘটনা বুঝি নরেনের ইশারায় হচ্ছে। সব ঘটনার পিছনে বুঝি নরেনেরই বুদ্ধি কাজ করছে। স্বাভাবিকভাবেই তার সমস্ত রাগ গিয়ে পড়ল নরেন্দ্রনাথের উপর এবং তার শাস্তিস্বরূপ তিনি নরেনকে ডেকে প্রচণ্ডভাবে তার কান মলে দিলেন এবং এত জোরে কান মরলেন যে খুব অল্প সময়ের মধ্যেই নরেনের কানের লতি কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগল। যন্ত্রণায় কাতর নরেন্দ্রনাথ কোনো কথা না বলে চুপ করে নিজের বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন তখন ঠিক সামনে পড়লেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। বিদ্যাসাগর মহাশয় জানতেন যে নরেন কোন জাতের ছেলে বা তার স্বভাব চরিত্র সম্বন্ধে তিনি কিন্তু আগেই পরিচিত ছিলেন। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে হঠাৎ বেরিয়ে যেতে তার কারণ জানতে চাইলেন। প্রথমে নরেন্দ্রনাথ কিছুই বলতে চাননি, কিন্তু তারপরে বিদ্যাসাগর মশাই তার কানের দিকে লক্ষ্য করে ওই রক্ত দেখে তাকে জানতে চাইলেন আসল ঘটনা কি ঘটেছে। তখন নরেন্দ্রনাথ তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। রেগে গিয়ে বিদ্যাসাগর মহাশয় নরেনকে নিয়ে ওই ক্লাসে প্রবেশ করলেন। তিনি সকলের সামনে ওই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ, কিন্তু এই ব্যাপারটা চোখের সামনে দেখে এখন মনে হচ্ছে আপনি একজন পশু। ঘটনার বিচারের ক্ষমতা আপনার মধ্যে নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে আপনি নরেন্দ্রনাথকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। ঘটনা যে এরকম মোড় নেবে সেটা তিনি হয়তো দুঃস্বপ্নেও চিন্তা করতে পারেননি। বিদ্যাসাগর মহাশয়ের এই আচরণে তিনি প্রথমে কেমন হতভম্ব হয়ে গেলেন। তারপরে বিদ্যাসাগর মহাশয়ের আদেশ অনুসারে সারা বইয়ের বিভিন্ন জায়গা থেকে ঘেঁটে খুঁটে একে একে বিভিন্ন প্রশ্ন করলেন নরেন্দ্রনাথকে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্রনাথ কিন্তু সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিল। একসময় শিক্ষক মহাশয় নিজে ক্লান্ত হয়ে পড়লেন। তখন বিদ্যাসাগর মশাই বললেন, এবার নরেন্দ্রনাথ এই বইটি থেকে আপনাকে প্রশ্ন করবে। কিন্তু নরেন্দ্রনাথের একদমই ইচ্ছা ছিল না। তাও অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন তাকে একটি প্রশ্ন করলেন, কিন্তু শিক্ষক মশাই সেটির উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মশাই ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন, না না, এতে লজ্জা পাবার কিছু নেই। নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসছে। ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম আছে। ছেলেটিকে চিনে রাখুন। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন। একদিন দেখবেন আপনার কাছে এটা একটা বিশাল গর্বের বিষয় হয়ে থাকবে। এবার যে ঘটনাটা বলতে যাব সেটা নরেন্দ্রনাথের যুবক বয়সের একটা ঘটনা। কলকাতা মহানগরীর রাজপথ দিয়ে একটা ঘোড়ার গাড়ি লাগাম ছাড়াভাবে রুদ্ধশ্বাসে ছুটে চলছে। হয়তো ঘোড়াটা ক্ষেপে গেছে। কোচওয়ানও লাগাম টেনে কিছুই করতে পারছে না। গাড়ির ভিতরে যারা সাওয়ারি অর্থাৎ মহিলারা প্রাণপণে চিৎকার করছেন,
প্রাণ ভয়, বাঁচাও বাঁচাও। কিন্তু কে বাঁচাবে? ঘোড়ার গাড়িটাকে তো কেউ নিয়ন্ত্রণই করতে পারছে না। পথ থেকে মানুষ এপাশ ওপাশ থেকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে ছত্রভঙ্গ হয়ে। কিন্তু ও কি? কোত্থেকে একটা ছেলে ছুটে এলো, ওই পাগলা ঘোড়ার মুখে বলগা ধরে সে ঝুলে পড়েছে। চতুর্দিকে সব রে রে করে সব রব উঠল। সব কিছু উপেক্ষা করে ঘোড়াটাও ছুটছে, আর তার সঙ্গে ঝুলতে ঝুলতে ছেলেটাও ছুটছে। অবশেষে ওই ছেলেটাই সেই অশান্ত ঘোড়াটাকে বাগে আনতে পারল, আর যাত্রীরাও তখন প্রাণে বেঁচে গেলেন। এবং সবাই মিলে কাছাকাছি যারা ছিল সবাই ছুটে এলো, ধন্য ধন্য করতে লাগলো ওই অতটুকু ছেলের সাহস দেখে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেন তার এই ব্যাপারে কোনো হেলদোল কিছুই নেই। এমন একটা মেজাজ নিয়ে ছেলেটা ভিড়ের মধ্যে মিশে গেল যে সে যেন কিছুই করেনি। পরে খোঁজখবর নিয়ে জানা যায় ওই ছেলেটির আসল পরিচয়। ও কলকাতার গণ্যমান্য অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ। এরপরে যেই দুটো ঘটনাই শোনাবো সেটা হচ্ছে, স্বামীজি যখন নরেন্দ্রনাথ ছিলেন তখন একটা সময় এমন গেছিল যে তিনি প্রচণ্ড প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন। সেই সময়কালীন ঘটনা। প্রথম ঘটনাটা হলো, একদিন বিকানির থেকে এক মারোয়ারি এসছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। সঙ্গে মিছরির থালা আর ওপরে একখানা গরদের কাপড়। সেটা দেখে ঠাকুরশ্রী পরমহংসদেব ভীষণ খুশি হলেন এবং মনে একটা খুশি খুশি ভাব এলো। ওই ডুমু ডুমু মিছরি দিয়ে ভর্তি থালা, তার উপরে গরদের শাড়ি দিয়ে ঢাকা। থালাটি নিচে নামিয়ে রেখে ওই মারোয়ারি ঠাকুরকে প্রণাম করলেন। তার ঠিক দুদিন বাদেই নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসেছিলেন। মানে ব্যাপারটা এরকম, যাকে মানে না আবার সেই টানে। ঠাকুর নরেনকে ডাকলেন, এই নরেন শোন, কাছে আয়। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। ঠাকুর বললেন, শোন বাবা, এই মিছরির থালা আর এই গরদখানা না তুই নিয়ে যা। উচ্চস্বরে হেসে উঠলেন নরেন। পরবার নেংটি নেই, আবার দরবারে যেতে চায়। মিছরি দিয়ে আমি কি করব? আমি কি বাচ্চা ছেলে যে আমাকে মিছরি দিয়ে ভোলাবেন? ঠাকুর তখন শান্ত কণ্ঠে বললেন, এই গরদখানা তোর মাকে দেগে যা। তার আহ্নিক করার কাপড়টা ছিঁড়ে গেছে রে, সে এটা পরে আহ্নিক করবে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। তা আপনি কি করে জানলেন? কে বলল আপনাকে? ওরে, আমি জানতে পাই। উৎসটি ঠিক থাকলে ধ্বনিটা ঠিক আমার কানে লাগে। কেন রে, তুই শুনিসনি? দ্রৌপদীর বস্ত্র হরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আঁকড়ে আরেক হাত তুলে তিনি যখন শ্রীকৃষ্ণকে ডাকছিলেন, প্রথম প্রথম শত কান্না সত্ত্বেও কিন্তু শ্রীকৃষ্ণ সাড়া দেননি। কিন্তু দ্রৌপদী যখন দু হাত তুলে দিলে, ছেড়ে দিলে, তখনই কিন্তু বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক তেমনই ব্যাপার রে, যে দু হাত ছেড়ে দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তাকেই সাড়া দেন। তার ডাকটি ভগবান ঠিক শুনতে পান। এরপর ঠাকুর করুণ গলায় বললেন, শোন না রে, নিয়ে যা না এই গরদখানা। তোর নিজের জন্য বলছি না রে, তোর ওই মায়ের জন্য বলছি। নরেন তখন বলল, মার জন্য আমি আপনার কাছে ভিক্ষা করতে যাব কেন? ভিক্ষে? তাছাড়া আর কি? আমার মা আমার কাছে চেয়েছেন, আমাকে বলেছেন কিনে দিতে। যখন উপার্জন করতে পারবো তখন কিনে দেব। আপনার কাছ থেকে কেন আমি ভিক্ষা নিতে যাব? নরেনের এই তেজ দেখে প্রসন্ন মনে ঠাকুর হাসতে লাগলেন এবং বললেন, এ না হলে নরেন, আমরা হলুম নর, আর তুই যে হলি নরের ইন্দ্র। কিছুতেই নিল না নরেন। গরদের কাপড় মার কত দরকার, আকস্মিকভাবে পেয়ে গেলে হয়তো কত খুশি হতেন। তা জেনেও নিজের আত্মসম্মান বোধ
থেকে একটুও সরলেন না তিনি। মা আমার কাছে চেয়েছেন আমি রোজগার করে সেটা কিনে দেব, কিন্তু হাত পেতে ভিক্ষা করতে যাব কেন? না, কিছুতেই ভিক্ষা করব না, এমনকি স্বয়ং ভগবানের কাছেও নয়। নরেনের এই গল্প সত্যি আমাদের কঠিন মানসিকতার পরিচয় শেখায়। এর পরবর্তী ঘটনাটা যেটা বলবো সেটা হচ্ছে স্বামীজির বেকারত্ব জ্বালানি একটা ঘটনা। যতদিন বাবা বিশ্বনাথ দত্ত বেঁচে ছিলেন ততদিন পরিবারের ওপর কোনো ঝড় বয়ে যায়নি, বা যদিও এসেছে তিনি তা একা সামলে নিয়েছেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর সমস্ত ছবিটাই কেমন যেন না বদলে গেল। উত্তর কলকাতার সিমলা অঞ্চলের বাড়িটাকে নিয়ে আত্মীয় পরিজনেরা গোলযোগ বাঁধালো। এছাড়া দত্ত পরিবারের তখন ঋণে জর্জরিত। সংসারে মা ছাড়া আরও দুটি ভাই আছে। বাধ্য হয়ে সাধারণ যুবকের মতন চাকরির খোঁজে নামতে হলো নরেন্দ্রনাথকে। একদিকে রোজগার, ভাত ডাল বা অন্য সংস্থান, অন্যদিকে বাবা রেখে যাওয়া দেনা। এই দুয়ের ধাক্কার পাশাপাশি আরেক বিপদ, ঘর ছাড়া হবার। কারণ বাবার এক কাকার করা মামলায় বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। কাজেই একটা চাকরি আর না হলেই নয়, ঠিক এমন একটা পরিস্থিতি। কলকাতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক যুবক, ক্লান্ত, শীর্ণ, উজ্জ্বল মুখে এসে পড়েছে দারিদ্র্যের কঠিন ছায়া। একটা সামান্য চাকরির জন্য শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন তিনি। প্রত্যেক দিন তার প্রতিটা চেষ্টাই বিফল হচ্ছে। রাস্তায় বসে পড়ছেন। বেশিরভাগ দিনই তিনি বাড়িতে বলে যেতেন আজকে অমুক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, তাই তিনি বাড়িতে খাবেন না। কিন্তু কারণটা ছিল অন্য। কারণটা হচ্ছে তিনি না খেলে একটি মানুষের অন্ন তো বেঁচে যাবে, তাতে তার বাকি সহোদররা কিছুটা পাবে। সেই সময়েও কলকাতার বুকে একটা সাধারণ চাকরি জোগাড় করা ছিল দুঃসহ ব্যাপার। নরেন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হলো। সমস্ত অফিসে আবেদনপত্র নিয়ে যাচ্ছেন আর খালি হাতে ফিরছেন। এমন অবস্থায় 1884 সালে অতি কষ্টে একটা কাজ জুটল। তাও শ্রীম বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের চেষ্টায় সুখিয়া স্ট্রিটে মেট্রোপলিটন স্কুলের একটা ব্রাঞ্চে তিনি শিক্ষকতা পেলেন। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানকার প্রতিষ্ঠাতা। কিন্তু বেশি দিন সেখানে তিনি শিক্ষকতা করতে পারেননি। ওখানকার সেক্রেটারি ছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের জামাতা সূর্যকুমার অধিকারী। সমস্ত শিক্ষক, হেডমাস্টার সবাই ওকে সমঝে চলবে, তার কথা শুনবে, এই ছিল তার অভিপ্রায়। কিন্তু নরেন্দ্রনাথ সে তো অন্য ধাতুতে গড়া। ফলত বিনা কারণে এক প্রকার সাজিয়েই ছাত্রদের মারফত বিদ্যাসাগরের কাছে খবর পাঠানো হলো যে নতুন মাস্টারমশাই পড়াতে পারেন না। কি অদ্ভুত! এবং বিদ্যাসাগর তখন নিজে অসুস্থ ছিলেন, নিজের সমস্যার জর্জরিত, অর্থাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, পেটের অসুখ বা নানান রোগে তিনি ভুগছিলেন। তাই ভালোভাবে খোঁজও নিলেন না এই অভিযোগের সত্যতা নিয়ে। তিনি বললেন যে নরেনকে বলে দিও ওকে আর আসতে হবে না। কিন্তু কেন, কি কারণেই আচমকা এমন ক্ষিপ্ত হয়ে উঠলেন বিদ্যাসাগর মহাশয়? ঠিক কি হয়েছিল তা নিয়ে নানান মতাদর্শ আছে। একটা মত বলছে ওনাকে বরখাস্ত করা হয়নি, স্কুলের সেক্রেটারি সূর্যকুমার অধিকারীর চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছিল নরেন্দ্রনাথ। কেননা পারিবারিক যে মামলা মোকদ্দমার কথা আগে বলেছি, তার ধাক্কায় মাঝে মধ্যেই তাকে আদালতে ছুটতে হতো। এই অনিয়মিত হওয়ার ফলেই তিনি নাকি সকলের চক্ষুশূল হয়ে গেছিলেন, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ তথা বিদ্যাসাগরের। আর তাই অচিরেই তার শ্বশুরমশাইয়ের অনুমতি নিয়েই
প্রধান শিক্ষককে চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন সূর্যকুমার। এই ঘটনার আবার আরেকটি রূপও আছে। এমনও জানা যায় যে শিক্ষক স্কুলে এসে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের গান বাজনা শেখা কিংবা খেলাধুলা করার উৎসাহ দিতেন। এটা মোটেই ভালো চোখে দেখেননি সূর্যকুমার। ফলে অচিরেই তিনি শ্বশুরমশাইয়ের কান ভারী করেন। সেই সময় বিদ্যাসাগর পেটের অসুখে প্রচণ্ড জেরবার ছিলেন, মনটাও প্রায় অপ্রসন্ন থাকত। আবার অন্যদিকে নিজের বক্তব্যকে আরো মজবুত করে তুলতে স্কুলের ছাত্রদের দিয়েও সাক্ষ্য দিয়েছিলেন ওই সেক্রেটারি। এসব শুনতে শুনতে নাকি বিরক্ত হয়ে বিদ্যাসাগর মশাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেন। ফলে নরেনকে আর স্কুলে রাখা হয় না। যাও বা একটা চাকরি পেলেন, ঠিকঠাক দাঁড়ানোর আগেই সেটাও চলে গেল। কোনো কারণ খুঁজে পেলেন না নরেন্দ্রনাথ। তখন তিনি প্রকৃত অর্থেই খুবই বিধ্বস্ত। অনেক মতাদর্শ থাকা সত্ত্বেও এটাই বলবো, যাই ঘটুক না কেন বিদ্যাসাগরের স্কুলে মাসখানেকের বেশি থাকা হয়নি নরেন্দ্রনাথের। আর এটা বিদ্যাসাগরের অজানা ছিল না। তিনি সেভাবে যাচাই না করেই সবুজ সংকেত দিয়েছিলেন নরেন্দ্রনাথের প্রস্থানের। এবং হয়তো এই কারণেই সম্ভবত দুজনের মধ্যে কখনো সুসম্পর্ক গড়ে ওঠেনি। ফলস্বরূপ কি হয়েছিল? আবার কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে একজনের চাল ডাল বেঁচে যাবে বলে বেশিরভাগ দিনই বাড়িতে ফিরছেন না। অন্য বাড়ির রোয়াকে রাত কাটাচ্ছেন। দুপুরে রোদে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ছে। পরবর্তীকালে বিবেকানন্দ রূপে আবির্ভূত হবার পর এই মুহূর্তগুলো স্মৃতিচারণ করা প্রসঙ্গে তিনি নিজে বলেছেন, মৃতা শৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল। অনাহারে নগ্ন পদে চাকরির আবেদনপত্র হস্তে লইয়া মধ্যাহ্নে প্রখর রৌদ্রে অফিস হইতে অফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম। দেখিতাম দু একদিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবকাশ পাইলেই আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছে, সময় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে। এমন অবস্থায় কুসঙ্গে পড়ে যাবার একটা ভয় কিন্তু থাকে। নরেনের আশেপাশেও তখন ঘুরছে নানা প্রলোভন। তবে সেসব বৃথা প্রলোভন ছিল। কোনোদিনই তিনি তা আমল দেননি। এমনকি এটাও বলা হয়েছিল যে অবস্থার কবলে পড়ে নরেন্দ্রনাথ নাকি দুশ্চরিত্র এবং নাস্তিক হয়ে পড়েছেন। মদ্যপান এমনকি বেশ্যালয়ও গমন করেছেন। এমন কথা তাকে তো পীড়িত করতই। সেই সঙ্গে নরেন একসময় বলতে বাধ্য হয়েছেন, এই কষ্ট দুঃখের সংসারে নিজ দূরদৃষ্টির কথা কিছুক্ষণ ভুলিয়া থাকিবার জন্য যদি কেহ মদ্যপান করে অথবা বেশ্যাগৃহে গমন করে আপনাকে সুখী জ্ঞান করে, তাহলে আমার তাহাতে বিন্দুমাত্র আপত্তি নাই। ঐরূপ করিয়া আমিও তাহাদিগের ন্যায় ক্ষণিকে সুখভোগী হইতে পারিব। দারিদ্র্যের কষাঘাত যে কতটা তীব্র একজন এই কথা বলতে পারে সেটা একবার ভেবে দেখুন। সেটা যারা এই অবস্থায় পড়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন। যাই হোক, জীবনের সেই সময় একটা বিরাট পরীক্ষা দিয়েছিলেন নরেন্দ্রনাথ। বদ বন্ধুর কোনো কারই হয়তো অভাব থাকে না, তারা জুটে যায়। মনোবল হারাতে থাকা বন্ধুকে সুরা এবং নারীর ফাঁদে ফেলতে চেয়েছিলেন এরকম অনেক বন্ধুরা। এক বাগান বাড়িতে দেহ পসারীন রমণীকে প্রশ্নবাণে বেসামাল করে দিয়েছিলেন নরেন। তার দরদি প্রশ্নমালার সামনে পড়ে কার্যত নিজেই পিটটান দিতে বাধ্য হয়েছিল সেই মহিলা। বন্ধুদের উদ্দেশ্য সফল হয়নি। নিজের ব্যক্তিত্বের আঁচে অন্তরাত্মাকে এরকম আলোকিত
করে রাখতে সক্ষম হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এর পরের কাহিনী আমরা জানি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গোটা দুনিয়ার সামনে, পৃথিবীর সামনে আবির্ভূত হয়েছিলেন যুগাবতার স্বামী বিবেকানন্দ। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সম্বন্ধে অনেক কিছু অজানা ঘটনা এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।